আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অত্যন্ত গরম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। তাই বরাবরের মতোই শুরুটা করি প্রশ্ন দিয়ে। প্রশ্নটা হলো, যে আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার কথা বলা হচ্ছিল, সেই আওয়ামী লীগই কি এবার সরি বললেই নির্বাচনে অংশ নিতে পারছে বা ভোটে ঢুকে যেতে পারছে? এই যে ইউটার্ন, এটা কি হঠাৎ করেই ইউনূস সরকারের নিজস্ব সিদ্ধান্ত, প্রফেসর ইউনূসের নিজের সিদ্ধান্ত, নাকি ওয়াশিংটন থেকে আসা এক নীরব কিন্তু শক্ত বার্তার ফল? আজ আমরা সেই বিষয়টি খোলাসা করে আলোচনা করতে চেষ্টা করব। মোহাম্মদ ইউনূসের এই এক লাইনের বক্তব্য এখন বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় তুলেছে। তিনি বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের দুঃশাসন ও দমনমূলক শাসনের জন্য ক্ষমা চায়, তাহলে রাজনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি কোনো নৈতিক আহ্বান, নাকি কূটনৈতিক চাপে নেওয়া রাজনৈতিক ইউটার্ন? যে কারণে আমি এভাবে কথাটা শুরু করেছি, কারণ এই কথাগুলোর যে টাইমিং, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাত্র 2 দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান 5 দিন তিনি বাইরে ছিলেন, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত মিলিয়ে। এই 2 দেশ সফর শেষে তিনি দেশে ফিরেছেন 2 দিন আগে। ওয়াশিংটনে তিনি বৈঠক করেছেন স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ 2 কর্মকর্তার সঙ্গে। এর একজন হলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকার। এদের সঙ্গে তিনি কথা বলেছেন। এটি নিয়ে কালো আমরা একটি কন্টেন্ট করেছিলাম, সেটি অন্য বিষয়। ঢাকার কূটনৈতিক এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনার মূল বিষয় ছিল আসন্ন নির্বাচন, মানে হুকারের সঙ্গে এবং পল কাপুরের সঙ্গে খলিলুর রহমানের আলোচনার মূল বিষয় ছিল 12 ফেব্রুয়ারির নির্বাচন। কি ছিল এই নির্বাচন, কতটা গ্রহণযোগ্য হবে এবং আদৌ তা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে কিনা, ইনক্লুসিভ হচ্ছে কিনা। এখানেই আসে যুক্তরাষ্ট্রের ভূমিকার কথাটি। ওয়াশিংটন প্রকাশ্যে কখনো বলেনি কিন্তু যে আওয়ামী লীগকে নির্বাচনে রাখতেই হবে, আনতেই হবে, এটা কিন্তু বলেনি। কিন্তু ইতিহাস বলছে যুক্তরাষ্ট্র সাধারণত মুখে নয়, নীরব কূটনীতির মাধ্যমেই চাপ তৈরি করে। আর সেই নীরব চাপের মধ্যেই হঠাৎ করে মোহাম্মদ ইউনূস বলছেন, ক্ষমা চাইলে আওয়ামী লীগের জন্য দরজা খোলা হতে পারে, রাজনীতির দরজা, নির্বাচনের দরজা। এখানে আরো একটি ক্লু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা হয়তো অনেকে দেখেছেন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব পালন করা সাবেক 2 জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক অ্যালবার্ট গম্বিস এবং মোর স্ট্যান, এই 2 জন প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে গতকাল রাতে, মঙ্গলবার রাতে যমুনায় সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাৎকালে, ওই বৈঠকে ইউনূস বলেছেন, সাবেক শাসকরা মানে আওয়ামী লীগ এখনো তাদের অপরাধ অস্বীকার করে যাচ্ছে। এই কথাটি তিনি এর আগেও বলেছেন, কিন্তু গতকাল আবারও বলেছেন। এবং এর পরে যেটি বলেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি? ফলে এই যে অপরাধ অস্বীকার করার কারণে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করতে পারেননি, বা এটি শুরু করবার পরিবেশ তৈরি হয়নি। এটি নিয়ে একবার কথা হয়েছিল, কিন্তু তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে আমরা এটি গঠনের বিষয়ে ভাবছি, পরে আর এটি নিয়ে আলোচনা অগ্রসর হয়নি। তাহলে এর মানে কি? এর মানে হচ্ছে ওই বৈঠকে গম্বিস এবং টোনের সাথে ওই বৈঠকে আওয়ামী লীগকে নিয়ে নিশ্চয়ই কথা হয়েছে, এবং ওই 2 কূটনীতিক হয়তো মার্কিন কোনো স্পষ্ট বার্তা মোহাম্মদ ইউনূসকে বলেছেন বা তার কাছে হস্তান্তর করেছেন, তাকে জানিয়েছেন। এর প্রেক্ষিতেই হয়তো ইউনূস বলেছেন, সত্য এবং জাতীয় পুনর্মিলন, রিকনসিলিয়েশন তখনই আসে যখন আপনি স্বীকার করেন যে আপনি ভুল ছিলেন, মানে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলছেন, যখন আপনি আপনার অপরাধের জন্য অনুশোচনা ও অনুতাপ দেখান এবং সঠিক পরিবেশ সৃষ্টি করেন। একথা সত্য, এটি আওয়ামী লীগের জন্য তিনি এর আগেও বলেছেন। কিন্তু তিনি বলছেন এখন পর্যন্ত তাদের
অর্থাৎ আওয়ামী লীগ সরকারের কোনো অনুতাপ নেই, বরং তারা দাবি করছে জুলাই আন্দোলনের সময় নিহত যুবকদের হত্যা করেছে সন্ত্রাসীরা। তাদের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে, মানে আওয়ামী লীগের অপরাধের পাহাড় সমান প্রমাণ আছে। সেগুলো সব জঘন্য অপরাধ, তবু তারা সম্পূর্ণ অস্বীকার করে আসছে, এটি ইউনূস বলছেন। আবার তিনি বলছেন, এই আলোচনার পরে আবার আরো একটি ইস্যুতে তিনি বলছেন যে নির্বাচন 12 ফেব্রুয়ারিতেই হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়। মানে এই জায়গায় তিনি খুব দৃঢ় আছেন এবং বলছেন যে শেখ হাসিনার সমর্থকদের দায়ী করে ইউনূস বলেন, তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ভুয়া খবর ও অপতথ্য ছড়াচ্ছে। আসলে ইউনূসের গতকাল রাতের আহ্বান তার আগের বক্তব্যগুলোর সঙ্গে স্পষ্টতই কিছুটা সাংঘর্ষিক। কারণ এর আগেও ইউনূস সরকার এবং তার ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলো বলেছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিচার ছাড়া তাদেরকে রাজনীতিতে সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না, রাজনীতিতে ফিরবার সুযোগ দেওয়া যাবে না। তাহলে হঠাৎ এই নমনীয়তা কেন? বিশ্লেষকরা বলছেন এখানে আন্তর্জাতিক সমীকরণই বড় ফ্যাক্টর। আপনারা তো জানেন যে ভারত শুরু থেকেই চেয়েছে বাংলাদেশের নির্বাচন যেন কোনো বড় রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে না হয়, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক হয়, সব দল অংশ নিতে পারে। যুক্তরাষ্ট্র চায় এমন একটি নির্বাচন যেটাকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এই দুই চাপের মাঝখানে দাঁড়িয়ে ইউনূস সরকারের সামনে বিকল্প হয়তো খুব বেশি নেই। তাই ক্ষমা শব্দটি এখন আসলে হয়ে উঠেছে রাজনৈতিক টুল। প্রশ্ন হলো, এটি কি সত্যি নৈতিক অনুশোচনার প্রশ্ন, নাকি দায় স্বীকার করে নতুন শর্তে রাজনীতিতে ফেরার সুযোগ মাত্র, মানে যেটি এখন ইউনূস সাহেব করে নিজেও পার পেতে চাইছেন। আবার এখনকার রাজনীতির দিকে যদি খেয়াল করেন, দেখবেন বিএনপি পুরোপুরি নির্বাচনী মুডে আছে। তারেক রহমান দেশে ফেরার পর বিএনপির পালে অবশ্যই কিছুটা হাওয়া লেগেছে। বিএনপি এখন প্রকাশ্যে জামাতে ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে, জায়গায় জায়গায় তাদের ভিতরে লাগালাগি আছে। বিএনপি চায় নির্বাচন হোক, কিন্তু এমন ভাবে যাতে হঠাৎ করে নতুন কোনো সমীকরণ তৈরি না হয়। তাই এই ক্ষমা চাওয়া, মানে যদি আওয়ামী লীগ চায় এবং ক্ষমা চাইলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ যদি পেয়েই যায় আওয়ামী লীগ, সেটা কিভাবে নেবে বিএনপি এবং জামাত, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজনীতির এই মুহূর্তের যে বাতাবরণ সেখানে। কারণ আওয়ামী লীগের সম্ভাব্য প্রত্যাবর্তন, মানে যদি হয়, পুরো মাঠটাই তখন নতুন করে বদলে যাবে। নির্বাচনের মাঠ, রাজনীতির মাঠ পুরো বদলে যাবে। তবে একটা বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। এই যে আমরা ক্ষমা চাওয়ার কথা বলছি, ইউনূস সাহেব বলেছেন, আসলে আওয়ামী লীগ কি আদৌ ক্ষমা চাইবে? তাদের টোন কি, তারা কি বলছে, সেটিও তো বোঝা দরকার। এক হাতে তো আর তালি বাজবে না। তাহলে চলুন দেখি আওয়ামী লীগ আজকাল কি বলছে। শেখ হাসিনা এবং তার দল বলছে নো ভোট, নো ভোট, মানে বাংলা করলে দাঁড়ায়, মানে নৌকা না থাকলে কোনো ভোট নয়। নৌকা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক, এটি তো নেই এখন, জানেন। এটাই এখন আওয়ামী লীগের স্লোগান। গতকাল মঙ্গলবার এই স্লোগান দিয়েই দেশবাসীর কাছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধানে আয়োজিত যেটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ডাক দিয়েছেন ক্ষমতাচ্যুত এবং নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের তরফে প্রকাশিত 1.5 পাতার আবেদনপত্রে জাতির 1.5 পাতার একটি পত্র, সেখানে জাতির উদ্দেশ্যে শেখ হাসিনা আর্জি জানিয়েছেন, ফ্যাসিস্ট ইউনূস জঙ্গি পাহারায় ভোট করাতে চায়, সেই ভোট দিতে যাবেন না। যে ব্যালটে নৌকা প্রতীক থাকবে না, যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, সেখানে আমাদের সমর্থক, মানে আওয়ামী লীগের সমর্থক কোন ভোটারেরা কেউ ভোট কেন্দ্রে যাবেন না, এটি তার তরফ থেকে আহ্বান। মাস 3 আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারেও ভোট বয়কটের ইঙ্গিত দিয়েছিলেন শেখ হাসিনা। তাহলে বোঝা গেল যে এই হচ্ছে আওয়ামী লীগের অবস্থান নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া নিয়ে।
আবার যদি মনে করা হয় যে আওয়ামী লীগ সত্যিই ক্ষমা চায়, কারণ রাজনীতিতে তো শেষ কথা বলে কিছু নেই, তো যদি ক্ষমা চায় সেটা কি আওয়ামী লীগের জন্য রাজনৈতিক আত্মসমর্পণ হবে, নাকি বহুদিন পর নির্বাচনী রাজনীতিতে ফেরার কৌশলী চাল হবে? প্রধান উপদেষ্টা ইউনূসের একটি বাক্য আজ বাংলাদেশের রাজনীতিকে দাঁড় করিয়ে দিয়েছে এক বড় ক্রসরোডে। এই রাস্তা কোথায় গিয়ে শেষ হবে ঘোষিত তফসিল অনুযায়ী, মানে 12ই ফেব্রুয়ারি অনুযায়ী এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, নাকি নতুন তফসিল ঘোষণার উপলক্ষ তৈরি হবে, নতুন তফসিল ঘোষণা করা হবে? কারণ আওয়ামী লীগ যুক্ত হলে তো তফসিল বদলাতেই পারে, এমন রেকর্ড অতীতে কিন্তু আছে। নাকি নতুন সমঝোতায় পথ চলা শুরু হবে? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে, এবং এই প্রশ্নের উত্তরগুলি এখন আমাদের অপেক্ষা করে দেখার বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, শেষ করার আগে আপনার জন্য প্রশ্ন, যে দলকে, মানে আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের দায়ে ক্ষমতার বাইরে রাখার প্রাণান্ত চেষ্টা হয়েছিল বা হচ্ছে, তারা কি এবার শুধু সরি বলেই ভোটের মাঠে ঢুকে পড়তে যাচ্ছে, নাকি এই যে ক্ষমার রাজনীতি আসলে আওয়ামী লীগকে বাঁচানোর জন্য নয়, একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনকে আন্তর্জাতিকভাবে বৈধ দেখানোর কৌশল, যেটি নিয়ে আমরা এতদিন কথা বলেছি, যে নির্বাচন তিনি করছেন, ইউনিক বলছেন, ঐতিহাসিক করবেন বলছেন, সেটি আসলে ভোটাররা অংশ না নিলে হবে কিনা, বিশ্ববাসীর স্বীকৃতি পাবে কিনা, এই প্রশ্নটিও কিন্তু ইউনূস সাহেবের সামনে অনেক বড় একটি পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। তাই ইউনূস কি সত্যি ন্যায় বিচার চাচ্ছেন, নাকি আন্তর্জাতিক চাপ সামলাতে গিয়ে রাজনীতির দিকটাই আসলে বদলে ফেলছেন? রায় আপনার, কমেন্টে লিখুন সেই রায়ের কথা। ক্ষমা না বিচার, নির্বাচন না সমঝোতা। যে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদেরকে পোস্টাল ব্যালটে নাম নিবন্ধন করতে এবং এখন সেই পোস্টাল ব্যালটগুলো সংগ্রহ করে সেই পোস্টাল ব্যালটে ভোট কিভাবে দেওয়া হবে, মানে সেই ভোটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে পড়ে সেটা নিশ্চিত করে ফেরত খামে ভরে সময় মতো পোস্ট করে দেওয়ার দায়িত্ব আসলে বিভিন্ন দল বা কোনো একটি বিশেষ দল সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছে এবং তারা এই সাংগঠনিক সহায়তাটা দিচ্ছে প্রবাসী ভোটারদের। বিএনপি পুরো সময়টায় একরকম অসচেতন হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এবারের ভোটে তিনি প্রবাসীদের ভোট প্রদানের অধিকার নিশ্চিত করবেন। নির্বাচন কমিশনের তরফে প্রধান উপদেষ্টা, সরকার, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি তাদের তরফে বারবার প্রবাসীদের ভোট এবার নিশ্চিত করতেই হবে এমন দাবি বা আলোচনার মুখে কয়েক দফা বিভিন্ন সংবাদ মাধ্যমে এমন কথা বলা হয়েছিল যে একটা ফুল প্রুফ বা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতি, এবং তার চেয়েও বেশি যেটি গুরুত্বপূর্ণ যে এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে বাংলাদেশের প্রবাসী জনগোষ্ঠী যে ধরনের ফোন ব্যবহার করেন, যে ধরনের প্রযুক্তিক দক্ষতা আছে তাদের বা শিক্ষাগত যোগ্যতা আছে, তাতে তারাই নিবন্ধন করে তারাই ভোট পাঠাতে পারবেন সময় মতো বাংলাদেশে, এটা নিশ্চিত না হয় এর আগে কয়েক দফা উদ্যোগ নিলেও এই প্রবাসী ভোটের বিষয়টি আগে কার্যকর করা যায় নাই। আর পোস্টাল ব্যালটের বিষয়টি মানে নিরাপদ কিনা, ঝুঁকি মুক্ত কিনা সে নিয়ে একটা সবসময়ের আলোচনা ছিলই। কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু একবার মুখ দিয়ে উচ্চারণ করেছেন এবং তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন যে এবারে ভোট দিতেই পারা যাবে, কাজেই আগস্ট থেকেই জানা ছিল যে নির্বাচন কমিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ করছে। এ বিষয়টি যে কত বড় সংখ্যক ভোটকে প্রভাবিত করবে সেটা জামায়াতে ইসলামীর মাথায় ছিল, এবং জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির, এমনকি বিদেশের বিভিন্ন তাদের যেসব উইং, তারা কিন্তু বারবার প্রবাসীদেরকে এই ভোটে নিবন্ধনের ব্যাপারে উৎসাহিত করেছে, ভোটের হিসাব করেছে, আসনগুলোতে কত ভোট কোন আসনে কিভাবে প্রভাব ফেলবে এই বিষয়গুলোর দিকেও তারা নজর রেখেছে। এমনকি সার্জিস আলম, নাহিদ ইসলামরা যখন বিদেশে সফরে গিয়েছেন তারাও এই বিষয়টিকে একটা গুরুত্বের সঙ্গে প্রবাসীদের সামনে তুলে ধরেছেন। বিএনপি এ বিষয়ে এক রকমের
পিছিয়েই ছিল। মানে এটা যে একটা বড় সংখ্যায় গুরুতর বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর্যায়ে যাবে সেটা সম্ভবত বিএনপি আগে আঁচ করতে পারেনি। গত মাসখানেক হলো, যেমন ধরেন জাইমা রহমান একটা সভায় অংশ নিলেন, সেখানে অংশ নিয়ে ভার্চুয়াল সভায় লন্ডন থেকে যোগ দিয়ে তিনি প্রবাসীদের ভোটদানে উৎসাহিত করতে বিএনপির নেতাকর্মীরা কি করতে পারেন সে বিষয়ে আলাপ করেছেন। তারেক রহমান বলেছেন, কিন্তু বিএনপির কোনো সংগঠিত উদ্যোগ ছিল না। অথচ এই যে ভোটে নিবন্ধন করা নাম, সেই প্রক্রিয়াটাই এত জটিল যে কোনো সাংগঠনিক ব্যবস্থাপনা ছাড়া বা সমর্থন ছাড়া, সহায়তা ছাড়া এটা বাংলাদেশের বেশিরভাগ প্রবাসীদের পক্ষে প্রায় অসম্ভব। নিয়মটা এমন যে একটা আন্তর্জাতিক নাম্বার থেকে ওই যে অ্যাপটি চালু করা হয়েছে পোস্টাল ভোট বিডি, সেই অ্যাপে একটা আন্তর্জাতিক নম্বর প্রবেশ করানোর পর একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। ওই ওটিপি আবারও সেই অ্যাপে প্রবেশ করালেই কেবল অ্যাপটি চালু করা যাবে, এবং তারপর জাতীয় পরিচয়পত্র বা এনআইডির ছবি তুলে ওই অ্যাপে ওঠাতে হবে। তারপর এখানেই শেষ নয়, ভোটারকে ফেসিয়াল রিকগনিশনের ব্যবস্থা করতে হবে, মানে যার মাধ্যমে তিনি স্মার্টফোনটা সামনে ধরে ডানে বামে মুখ ঘুরিয়ে এমন একটা ছবি তুলবেন যার ফলে জাতীয় ভোটার পরিচয়পত্রে, মানে জাতীয় পরিচয়পত্রে যে ছবিটা তার আছে তার সঙ্গে অন্তত 70% চেহারা মিলিয়ে নির্বাচন কমিশনের ওই অ্যাপ পোস্টাল ভোট বিডি এই ভোটারকে নিবন্ধিত ঘোষণা করতে পারে। ভাবুন তো, বাংলাদেশের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর কত শতাংশের হাতে এমন স্মার্টফোন আছে, কত শতাংশ এতটা টেক স্যাভি বা এতটা প্রযুক্তিতে পারদর্শী যে তিনি এই ফেসিয়াল রিকগনিশন ব্যবস্থায় কিংবা ওটিপি নিয়ে প্রতিটি ধাপ পেরিয়ে নিজেদের ভোটে নাম নিবন্ধন করতে পারবেন। অথচ বাংলাদেশের 7 লক্ষেরও বেশি ভোটার এরই মধ্যে কিন্তু নিবন্ধন করেছেন পোস্টাল ভোট দেওয়ার জন্য। বিএনপি মোটামুটি এখন জেগে উঠেছে যে একটা বিরাট সংখ্যক ভোটার পোস্টাল ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। মানে প্রবাসীদের মধ্যে 7,60,000-এর কিছু বেশি ভোটার এরই মধ্যে তাদের নাম এই পোস্টাল ভোট বিডিতে নিবন্ধন করেছেন। বাকিরা নিবন্ধন করেছেন দেশ থেকে। এদের মধ্যে 6.25 লাখ সরকারি চাকরিজীবী, প্রায় 1,60,000 নির্বাচনী কর্মকর্তা, 10,000 আনসার ভিডিপির সদস্য এবং 6,000-এর কিছু বেশি কারাবন্দী। তো সব মিলিয়ে এই 15 লক্ষ ভোট পোস্টাল ব্যালটের মাধ্যমে 15 লক্ষের বেশি, 15,27,155 জন ভোটারের পোস্টাল ভোট নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং এরা তাদের ভোটাধিকার পোস্টাল ভোটের মাধ্যমে প্রয়োগ করতে পারবেন। এখন বাহরাইন থেকে এমন এক ভিডিও বেরিয়ে এসেছে, মানে সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে একটা বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের 13শ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন। মানে এই পোস্টাল ব্যালটগুলো কিন্তু এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে যারা যারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছে, তাদেরকে ফেরত খাম সহ পাঠানো হয়েছে। যখন প্রার্থী তালিকা এক একটি আসনে চূড়ান্ত হবে তখন আবার তারা কিউআর কোড স্ক্যান করে ওই আসনের প্রার্থী তালিকা বের করে নিতে পারবেন। তারপর সেখানে ক্রস চিহ্ন দেবেন তাদের মানে পছন্দের মার্কায় এবং ফেরত খামে ওই পোস্টাল ব্যালট ভরে একটা ঘোষণাপত্রে এই স্বাক্ষর করে যে তিনি নিজেই এই পোস্টাল ব্যালটে ভোটটা প্রয়োগ করেছেন, এই ঘোষণাপত্রে স্বাক্ষর করে তিনি আবার ফেরত খামে ডাক বিভাগের মাধ্যমে বাংলাদেশে সেই ব্যালট পাঠিয়ে দেবেন। তার মানে ভোট দেওয়ার প্রক্রিয়াটাও কিন্তু জটিল, আবারও স্মার্টফোনের প্রয়োজনীয়তা আছে, আবারও কিউআর কোড স্ক্যান করে পুরো তথ্য বের করে আনবার দক্ষতারও প্রয়োজন পড়বে ভোটাধিকার প্রয়োগকারী ব্যক্তির। কাজেই এখন এমন এক ভিডিও বাহরাইন থেকে বেরিয়ে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি 13শ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন এবং পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। ছড়িয়ে পড়া ভিডিওটি 7 মিনিট 32 সেকেন্ডের। সেখানে কয়েকজন ব্যক্তিকে বসে একেবারে সাংগঠনিকভাবে সংগঠিত প্রক্রিয়ায় পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ওই যে আমি বলছিলাম যে প্রক্রিয়াটাই এত জটিল
জটিল যে দেশে দেশে প্রবাসী বাংলাদেশিদেরকে পোস্টাল ব্যালটের নাম নিবন্ধন করতে এবং এখন সেই পোস্টাল ব্যালটগুলো সংগ্রহ করে সেই পোস্টাল ব্যালটে ভোট কিভাবে দেওয়া হবে, মানে সেই ভোটটা যাতে সঠিক জায়গায় সঠিকভাবে পড়ে সেটা নিশ্চিত করে ফেরত খামে ভরে সময় মতো পোস্ট করে দেওয়ার দায়িত্ব আসলে বিভিন্ন দল বা কোনো একটি বিশেষ দল সুনির্দিষ্টভাবে গ্রহণ করেছে এবং তারা এই সাংগঠনিক সহায়তাটা দিচ্ছে প্রবাসী ভোটারদের। বিএনপি পুরো সময়টায় একরকম অসচেতন হয়ে পড়েছিল, কিন্তু দেখা যাচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পোস্টাল ব্যালটে ভোটের প্রক্রিয়াটা এমনভাবে সাংগঠনিকভাবে পরিচালনার কাজ শুধুমাত্র বাহরাইনে চলছে তাই নয়, আরেকটি ভিডিও বেরিয়ে এসেছে যেটি 27 সেকেন্ডের এবং সেই ভিডিওটি জুনায়েদ বিন সাদ নামের এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন এটা ওমানে জামায়াতের এক ব্যক্তির বাসার ভিডিও। প্রথম আলো সে খবর দিচ্ছে, আর অন্য ভিডিওটি মানে বাহরাইনের ভিডিওটিও জামায়াতের একজনের বাসার বলে দাবি করছেন কেউ কেউ। মানে প্রক্রিয়াটা কিন্তু সহজ হয়ে যায় প্রবাসী ব্যক্তিবর্গের জন্যও এই সাংগঠনিক তৎপরতা বা সাংগঠনিক সহায়তা পেলে, কারণ প্রয়োজন আসলে স্বাক্ষরকারীকে শুধুমাত্র ঘোষণাপত্রে স্বাক্ষর দেওয়ার জন্য, এছাড়া যে পুরো জটিল প্রক্রিয়াটা মানে ওই ব্যক্তির এনআইডি আপলোড করে তার নাম নিবন্ধন, তাকে ফেসিয়াল রিকগনিশন করতে স্মার্টফোনে সহায়তা দেওয়া এবং তারপর পোস্টাল ব্যালট এলে সেগুলো সংগ্রহ করে আসন ওয়ারি সেসব জায়গায় সঠিক জায়গায় ভোট দিয়ে শুধুমাত্র স্বাক্ষরিত ঘোষণাপত্র সহ ওটা ফেরত খামে ভরে বাংলাদেশে পাঠিয়ে দিলেই কিন্তু সেই ভোট গণনা হতে বাধ্য। এখন এই যে সংবাদপত্রগুলো লিখছে যে শুধু যে 15 লক্ষের বেশি ভোটার পোস্টাল ব্যালটে এবার ভোট দেবেন তাই নয়, 10,000-এর বেশি পোস্টাল ভোট আছে অন্তত 18টি আসনে। এবং প্রথম আলোর একটা প্রতিবেদনে আমি দেখছিলাম যে তারা লিখছে যে 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে 10,000 ভোটের কম ব্যবধানে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল 30টি আসনে। তার মানে আসনের জন্য কিন্তু 10,000 ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট এবং এরকম অন্তত 18টি আসন প্রথম আলো চিহ্নিত করেছে যেখানে 10,000-এর বেশি পোস্টাল ভোট আছে। এবং প্রথম আলোর ওই প্রতিবেদনে নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি প্রথম আলোকে বলেছেন যে যেসব আসনে পোস্টাল ভোট 10,000 বা তার বেশি সেখানে এই ভোট ফলাফলকে প্রভাবিত করার আশঙ্কা আছে, বিশেষ করে এই 10,000 ভোটের 70 বা 80% যদি একজন প্রার্থী পান। এখন সাংগঠনিকভাবে যেসব দল উদ্যোগী হয়ে প্রবাসী ভোটের পোস্টাল ব্যালট সংগ্রহ করছে, পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধনে সাহায্য করেছে এবং এখন ফেরত খামে ভরে সময় মতো সেটা বাংলাদেশে পাঠানো নিশ্চিত করবে, তারা ঠিক এই কাজটাই করতে চাইছে যে ভোটগুলো নষ্ট না হোক, ভোটগুলোর অন্তত 70-80% যেন তাদের সংগঠনের প্রার্থীর পক্ষে পড়ে। এখন বিএনপি বাহরাইনের ভিডিও দেখেছে, ভিডিও দেখে তারা যেমন উদ্বেগ প্রকাশ করেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে এ বিষয়ে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি তারা বলেছেন যে বিদেশে পাঠানো পোস্টাল ব্যালটে কিছু রাজনৈতিক দলের নাম ও প্রতীক প্রথম লাইনে রাখা হয়েছে আর বিএনপির প্রতীক রাখা হয়েছে মাঝামাঝি স্থানে, এ নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। এই কথাটা পড়বার পর পোস্টাল ব্যালটের যে ছবি পাওয়া যায় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা দেখলে পরিষ্কার দাড়িপাল্লা আছে প্রথম সারিতেই আর পঞ্চম সারিতে এসে আছে ধানের শীষ প্রতীকের অবস্থান। কাজেই এখন নজরুল ইসলাম খানরা বলছেন যে কাগজ ভাঁজ করলে মাঝখানের প্রতীক চোখও না পড়তে পারে, এটা কোনো ঘটনাক্রম নয়, উদ্দেশ্যমূলক বলেই মনে হয়েছে। ইসি বলেছে তারা বিষয়টি খেয়াল করেনি, কিন্তু যিনি ডিজাইন করেছেন তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছেন বলেই মনে হচ্ছে। তবে নজরুল ইসলাম খান বা বিএনপি এ ধরনের আরো অনেক সংগঠিত ভোট প্রদান প্রক্রিয়ার উদ্যোগের যে মুখোমুখি হচ্ছেন সেটা নিশ্চিত, কারণ তিনি নির্বাচন কমিশনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে কথাও বলেছেন যে একটা রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকায় ভোটারদের এনআইডি,
মোবাইল নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। উদ্দেশ্য পরিষ্কার, এটা ভুয়া ভোটার তৈরি এবং অর্থ লেনদেনের মাধ্যমে ভোটে প্রভাব বিস্তারের চেষ্টা। এ অভিযোগ তোলার পরেও ইসি নাকি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপিকে। দেখা যাক নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিতে পারে, নাকি এই পুরো প্রক্রিয়াটিকেই একটি সুসংগঠিত রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশল, নির্বাচনে জেতার কৌশল হিসেবে গ্রহণ করে নিতে হয় বিএনপিকে। সেটা দেখবার জন্যেও অপেক্ষা করতে হবে।